ইমন প্রতিদিন রাত 10টা-11টায় আসে, আজ 7টায় চলে আসবে মুস্কান জানতো না। শরীর খারাপ লাগছিল, বুকে জ্বালাও হচ্ছিল, তাই বিছানায় চোখ বুজে শুয়ে আছে। ইমন রুমে ঢুকতেই রুমটা অন্ধকারাচ্ছন্ন দেখতে পেল। লাইট অন করতেই মুস্কান ধরফরিয়ে উঠে বসলো। ইমনকে দেখেই চট করে বিছানা ছেড়ে নেমে পড়ল। আপনি আজ এত তাড়াতাড়ি এসে পড়েছেন? ফ্রেশ হয়ে নিন, আমি খাবার রেডি করে গিয়ে। প্রচন্ড তাড়াহুড়ায় কথাগুলো বলে দরজার দিকে নিতেই ইমন হাত আটকে ধরলো। মানুষ যখন কারো থেকে কিছু লুকাতে চায় তখন এমন দ্রুত কথা বলে, আর তুমি যেহেতু এই স্বভাবের নয়, তাই তুমি এত চঞ্চলতার সাথে কথা বলে এভাবে চোরের মতো পালাতে চাইলে অবশ্যই বুঝতে হবে তুমি কিছু লুকাতে চাইছো। আতকে উঠল মুস্কান। ভয়ে তার বুকটা হু হু করে কেঁদে উঠল। জোরপূর্বক হেসে বলল, কই না তো, আপনার খিদে পেয়েছে তো আসুন, খেতে দিব। আমার খিদে পায়নি। ইমনের ধমকে কেঁপে উঠল মুস্কান। চোখ দুটো পানিতে টলমল করছে। ইমন মুস্কানকে এক টানি বিছানায় নিয়ে বসালো। না কোনো কথা, না কোনো তাকানো, সোজা জামার চেন টান দিল। মুস্কান ভারত স্বরে বলল, কি করছেন? জাস্ট শাট আপ। আমাকে হাত তুলতে বাধ্য করো না মুস্কান। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল মুস্কানের। ভয়ে কাঁপতে শুরু করলো সে। ইমন জামাটা পুরোই খুলে ফেললো। লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেললো। এমন পরিস্থিতিতে পড়বে সে ভাবতেও পারেনি। পুরো শরীরে কাঁপুনি ধরে গেল। ইমন মুস্কানকে পিছন দিক ঘুরিয়ে মুস্কানের পিঠ তার বুকে ঠেকালো। উনি কি সব জেনে গেছে? কে বলেছে ওনাকে? পকেট থেকে বার্নার ক্রিম বের করে মুস্কানের কাঁধে থুতনি ঠেকিয়ে ফোসকা পড়া জায়গায় ক্রিম লাগাতে লাগলো। মুস্কানের যতটা না যন্ত্রণা হচ্ছিল তার থেকেও বেশি লজ্জা লাগছিল, ভয় লাগছিল। পুরো শরীরে শিহরণ জাগাচ্ছিল ভীষণভাবে। ইমনের মুখে সম্পূর্ণ শ্বাস তার গলায় পড়ছিল। ইমন তার চোখ দিয়ে তাকে এই অবস্থায় দেখছে। ফোসকার জায়গাগুলোতে হাত বিচরণ করছে, ভাবতেই শিউরে উঠল। এক হাতে খামচে ধরল বিছানার চাদর, আরেক হাতে খামচে ধরল ইমনের এক হাত। বারবার হাতে বাধা সৃষ্টি করা ইমন গম্ভীর গলায় বলল, স্টপ দিস ননসেন্স। তোমার সাথে এখানে আমি তামাশা করছি না, আমাকে আমার কাজ করতে দাও। কাজ শেষে ওড়না দিয়ে ঢেকে কাবার থেকে একটা শার্ট বের করে আনলো ইমন। ওড়না সরাতেই মুস্কান দুহাতে নিজেকে ঢাকার প্রাণপণ চেষ্টা করতে লাগলো। লজ্জায় যেন সে মাটির সঙ্গে মিশে যাবে। পারলে হে ইউ, প্রবলেমটা কোথায়? দাদি এত কিছু শিখিয়েছে, এত কিছু বুঝিয়েছে, এটা বোঝায়নি তোমার স্বপ্নতে তোমার, এটা বোঝায়নি তোমার স্বপ্নতে তোমার থেকে বেশি অধিকার আমার রয়েছে। আমার সঙ্গে লজ্জা কেন পাচ্ছ? তুমি আমি কিছু করছি না, শুধু ট্রিটমেন্ট দিচ্ছে। বলতে বলতেই শার্টটা পরিয়ে দিল, বোতামগুলো খোলাই রাখলো। ওড়নাটা সামনে মেলে দিয়ে বলল, ধীরে ধীরে আরাম পাবে এবার। মানুষটা তো ভালো কেন? এই মানুষটার মতো করে কেউ এতটা আগলে রাখেনি আমায়। সত্যি আমি খুব ভাগ্যবতী। পরক্ষণে চমকে উঠলাম, উনি কিভাবে জানলো সব? ইমন শার্ট পাল্টে টি শার্ট পরে নিল। বাথরুমে যাবে তখনই মুস্কান বলে উঠল, আপনার খাবার রেডি করতে হবে তো, আমি কাপড় পাল্টে নিই। এবার যেন ইমন ফুঁসে উঠল। নিচের ঠোঁট কামড়ে ধরে পিছন ঘুরে এক লাফ দিয়েই মুস্কানের দু কাঁধ আঁকড়ে ধরলো। কিছু করতে হবে না, তুমি চুপচাপ রুমে বসে থাকবে। এক এদিক ওদিক হলে তোমায় আমি কি করবো নিজেও জানি না। আপনি তো রাগ করছেন কেন? আসলে কপিটা বানাতে গিয়ে একটু লেগে গেছে। হোয়াট? মিথ্যে বলছো আমায় তুমি? হাউ ডেয়ার ইউ মুস্কান! কাকে বোঝাতে মিথ্যে বলছো তুমি? ওই সেলফিশ মহিলাকে? মুস্কান এক ঢোক গিলে ভয় চোখে তাকালো ইমনের দিকে। মুস্কান চমকে উঠল। ভার্ত দৃষ্টিতে চেয়ে ভার্ত কণ্ঠে বলল, প্লিজ আপনি মাকে কিছু বলবেন না, উনি ইচ্ছে করে করেনি, হঠাৎই হয়ে গেছে। প্লিজ আপনি রাগ করবেন না, প্লিজ, ভুল হয়ে গেছে আমার। বলেই কাঁদতে লাগলো। মুস্কানের অজস্র চোখের পানিতে ইমন রেগে গেল। মুস্কান, এতটা নির্বোধ হওয়া মানায় না। তুমি 4-5 বছরের বাচ্চা না, যে কেউ তোমার সাথে অন্যায় করলে তুমি প্রতিবাদ করতে পারবে না। কেউ তোমার ব্যথা দিলে সেটা লুকিয়ে রেখে গোপনে কষ্ট পেয়ে তুমি কোনো মহৎ ব্যক্তি হয়ে যাবে না। তুমি কোনো গল্পের নায়িকা না, বা তুমি কোনো নাটক সিনেমার হিরোইন না। যে কেউ এসে যখন তখন তোমাকে যা খুশি তাই বলে যাবে, যে কেউ এসে তোমাকে আঘাত করে যাবে, আর তুমি সিনেমার হিরোইনদের মতো সবটা সহ্য করে নেবে। মুস্কানের দু কাঁধে ধরে মাথাটা একটু ঝুঁকিয়ে চোখে চোখ রেখে কড়া গলায় বলল, লিসেন, ইউ আর মাই প্রপার্টি। ইয়েস, ইউ আর মাই ওয়াইফ। ইমন চৌধুরীর অর্ধাঙ্গিনী তুমি। কেঁপে উঠল মুস্কান। ভয়ে ভয়ে চেয়ে রইল ইমনের দিকে। তোমাকে আঘাত করার রাইট কারণ নেই। তোমাকে ভালোবাসার অধিকার সবার থাকলেও তোমাকে আঘাত করার অধিকার আমি কাউকে দেইনি।
এই বাড়িতে তোমার সাথে কখন কি হচ্ছে না হচ্ছে সবটা আমি জানতে পারি, সবটা আমি দু চোখে দেখতে পারি। মুস্কান, কি মনে করো তুমি আমায়? ইমন চৌধুরী তার ওয়াইফকে বিনা সিকিউরিটিতে রেখে সারাদিন বিজনেসে মুখ গুজে থাকে? এতটা দায়িত্ব জ্ঞান হচ্ছে? যেখানে যে বাড়িতে আমি দুদণ্ড শান্তি পাইনি, সেই বাড়িতে আমি বিহীন তুমি শান্তিতে স্বস্তিতে থাকবে? আমার কথা সেটাই নয়। আমার কথা হচ্ছে তুমি এতটা স্টুপিড কেন? ওয়াই? ইমন চৌধুরীর ওয়াইফকে এটা মানায় না। সারা দুনিয়ার কাছে যেমন ইমন চৌধুরী বাঘের মতো বেঁচে আছে, তার ওয়াইফকেও বাঘিনী হয়ে বাঁচতে হবে। শুধু আমার জন্য নয়, নিজের জন্যও প্রতিবাদী হয়ে উঠতে হবে। একটা কথা মাথায় রাখো, তোমার নির্ভুল স্বভাবটা শুধু আমার জন্য, বাকিদের জন্য নয়। আমার সামনে তুমি যতটাই কোমলপ্রাণ থাকবে, বাইরের মানুষদের সাথে ততটাই কঠিন প্রাণ হয়ে বাঁচতে হবে। মিথ্যাকে সকলের সামনে মিথ্যা বলে সাহস দেখাতে হবে, সত্যিকে সকলের সামনে সত্যি বলতে হবে। অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তোমায়, নয়তো সকলের সুযোগ নেবে। নরম মাঠে পেয়ে প্রত্যেকটা লোককে সেখানে আঘাত আনবে। এটা শুধু তোমার ক্ষতি করবে না মুস্কান, তোমার এই স্বভাবের জন্য আজ তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ, কাল আমি হব, ভবিষ্যতে আমাদের সন্তানরা হবে। পারিবারিক সামাজিক সব দিক দিয়ে আমরা ক্ষতির সম্মুখীন হব। দুনিয়াটা কি হয়ে গেছে মুস্কান, এখন আর কি অন্যের প্রতিবাদ করে না। চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা হয়ে বসবাস করে মানুষ। সময় মতো যদি অন্যের প্রতিবাদ না করা হয়, তাহলে এর ফল গোটা জাতিকে ভোগ করতে হয়। তাই সমাজে কোনো অন্যায় অনাচার দেখা দিলে সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা আবশ্যক। কিন্তু আমাদের সমাজে এখন আর অন্যায়ের প্রতিবাদ করতে অনেক আগ্রহ দেখায় না। চোখের সামনে ঘটে যাওয়া হাজারো অন্যায়কে ঠান্ডা মাথায় এড়িয়ে চলে। অন্যায়ের প্রতিবাদকে তার অযথা ঝামেলা জড়ানোই মনে করে। এতে মানুষ নিজেদের অজান্তে গোটা জাতির উপর আরও বড় বিপদ ডেকে আনে। আর এসব মানুষের কাতারে আমি আমার ওয়াইফকে ফেলতে চাই না। মুস্কান, যে নিজের প্রতি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, লড়াই করতে পারে না, সে কি করে অন্যদের জন্য লড়বে? একটা মেয়ে মানে তো শুধু তার একার জীবন নয়, একটা মেয়ে মানে তার সাথে অনেকগুলো জীবন জড়িয়ে থাকে। মা, বাবা, ভাই, বোন, স্বামী, সন্তান, আরও অনেকে। আর কারোর জন্য না হলেও এমন একটা সময় আসবে নিজের সন্তানের জন্য লড়তে হবে। আর এর জন্য তোমাকে মানসিকভাবে, শারীরিকভাবে প্রিপেয়ার হতে হবে। স্ট্রং পার্সোনালিটির অধিকারী হতে হবে তোমায়। এখন সময় এসেছে নিজেকে স্ট্রংভাবে তৈরি করার। এই সময়টা নিজেকে তৈরি করতে না পারলে আর কখনোই পাবে না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, সেও সমান অপরাধী। ইয়েস, আমার চোখে তুমি আজ অপরাধী। মুস্কানের চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। ইমন মুস্কানকে ছেড়ে বিছানায় গিয়ে বসলো। চোখ দুটো বন্ধ করে এক দীর্ঘশ্বাস ছেড়ে কোমল দৃষ্টিতে তাকালো সে মুস্কানের দিকে। নিজের রাগটাকে সংযত করে সে শান্ত গলায় বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন কোনো অত্যাচারীকে দেখেও অন্যায় থেকে তার হাতকে প্রতিরোধ করবে না, শিগগিরই আল্লাহ তাদের সবার উপর ব্যাপক আযাব নাজিল করবেন। তিরমিজি ও আবু দাউদ। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। একটা সমাজে অপরাধ তখনই বেড়ে যায় যখন অপরাধী বারবার অপরাধ করে পার পেয়ে যায়। তাই মহান আল্লাহ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি অধিক গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে, হে ঈমানদারগণ, ন্যায় বিচারে তোমরা অটল থেকো। আল্লাহর পক্ষে সাক্ষ্য প্রদানকারীকে যদিও নিজেদের প্রতিকূলে যায়, অথবা পিতা মাতা ও নিকট আত্মীয়দের, সে ধনী বা গরিব হোক, আল্লাহ এই উভয়ের জন্য উত্তম অভিভাবক। সুতরাং তোমরা ন্যায় বিচার করতে নিজ নিজ খেয়াল খুশির পক্ষপাতিত্বের বশীভূত হয়েও না। সূরা আন-নিসা আয়াত 135। মুস্কানের কান্না থেমে গেল। অবাক নয়নে ইমনের দিকে চাইল। যে মানুষটা নামাজ পড়ে না, প্রায় রোজই নামাজের সময় তাকে ডাকে, কিন্তু সে রাগ দেখিয়ে দেয় এক হাড়ি, অভিমান করে আর ডাকেও না। তার মুখে এসব কথা শুনে বেশ অবাক হলো সে। তাহলে কি দাদির কথাই ঠিক, মানুষটা উপরওয়ালার সাথেও অভিমান করেছে? কিন্তু এটা তো ঠিক না। ওনাকে তো তাহলে আমায় বোঝাতে হবে, এই মহাবিশ্বে সকল মানব জাতির সাথে যাই ঘটে যাক না কেন, কখনোই নিরাশ হওয়া যাবে না। উপরওয়ালার উপর সব সময় ভরসা করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আপনি যেমন আমায় বোঝালেন, আমিও আপনাকে বোঝাবো। স্বামী স্ত্রীর সম্পর্কটাই যে এমন, যে ভুল করুক না কেন, যে ভুল পথে যাক না কেন,
একে অপরের ভুলগুলো ভাঙিয়ে দিয়ে পাশে থাকতে হবে, একে অপরের পরিপূরক হয়ে উঠতে হবে, এটাই যে নিয়ম। দাদি বলেছে স্বামীর সেবা, স্বামীর আদেশ নির্দেশ মান্য করাতেও পূর্ণ। তাহলে অবশ্যই স্ত্রীর কথা মানব পূর্ণ আদেশ না করতে পারি আমি, না হয় অনুরোধই করব। আজ প্রথম ইমন কলেজে পৌঁছে দিল মুস্কানকে। মুস্কানের সব আফসোস শেষ হলেও আরেকটা আফসোস হচ্ছে। ইস, কেন যেন কি নিয়ে এলাম? বেহায় বেসরম মেয়েগুলো কেমন চোখ দিকে লেখাচ্ছে। শয়তানিগুলো এই ছিল তোদের মনে? অন্যের বইয়ের দিকে এত নজর কিসের? খুব তো বড় বড় করতিস, আজ হবে কেন দেখছিস? বিয়ে করে কথাগুলো বলতে বলতে ক্লাসরুমের দিকে যাচ্ছে সে। টুম্পা নামের মেয়েটা তখনই মুস্কানকে এসে চাপটে ধরল। দোস্ত, তোর বরটা কি হ্যান্ডসাম রে! কে বলবে ওনার 30 হয়েছে? দেখতে তো 24-25-এর যুবকের মতোই লাগছে। ইস, এমন সুপুরুষের বউ হওয়া ভাগ্যের ব্যাপার। বলেই চোখটা বুঝে ফেলল। মুস্কানের যেন শরীরে আগুন ধরে গেল। তার বরকে এভাবে চোখ দিয়ে গিলে খেয়ে মন ভরেনি, এখন এসেছে অনুভূতি দেখাতে। প্রচন্ড রেগে এক ঝামটা দিয়ে ছাড়িয়ে নিল টুম্পাকে। খবরদার বলে দিলাম, তোমার বয়ফ্রেন্ড আছে, তাকে নিয়ে তো তোর চোখে মুখে এত ভালো লাগা, মুগ্ধতা, এক্সাইটেড হতে দেখিনি। আমার বরকে দেখে এত কিসের এক্সাইটেড রে? টুম্পা বিষম খেলো। এত শান্ত স্বভাবের মেয়েটা এমন তেলে বেগুনে জ্বলে উঠল। বেশ লজ্জা বোধ হলো টুম্পার। মুস্কান এক ঝাঁক রাগের ঝলকানি নিয়ে হন হন করে ক্লাসের ভিতরে চলে গেল। সেখানে গিয়েও আরেক দফা রাগ হলো তার। সবার মুখে এখন শুধু ইমন আর ইমন। জানিস, উনি না আমার বড় আপুর ক্রাশ ছিল। পুরো ভার্সিটির সবাই ওনার জন্য ফিদা। আমার বড় ভাই তো ওনার অফিসেই জব করে। আগে নাকি মেয়েরা ওনার বাবার হাতে পায়ে ধরতো, কত মেয়েরা নাকি সুইসাইড করার ভয় দেখিয়েছে, একজন নাকি হাতের শিরাও কেটে ফেলেছে। 7 দিন হসপিটালে ছিল। ওর পরিবার কত অনুরোধের সত্ত্বেও ইমন চৌধুরী হসপিটাল মুখ হয়নি। আরে যা যা, আগের কথা বাদ দে। আমি তো এখনো ফিদা। ইস, কি বডি রে! একদম বলিউড হিরোদের মতো। দাড়ি দেখেছিস? একদম তামিল হিরোদের মতো। জেরিনের প্রশ্নে সকলেই হো হো করে হেসে উঠল। তুই বডি দেখতে কি করে? কণা বলল, আরে ইয়ার, এমন বডি সরাসরি দেখে কি বলতে হবে নাকি? বাইরে থেকে দেখেই বোঝা যায়। ফিটনেস দেখেছিস? যখন সানগ্লাসটা খুলছিল না, তখনই আমার হার্টবিট 100 গতিতে বেড়ে গিয়েছিল। এই চুপ! উনি ম্যারিড, মুস্কানের বর। মুস্কান কিন্তু সবই শুনছে। চুপ কর তোরা। জেরিনের কথা শুনে সবাই ঘুরে তাকাতেই হকচকিয়ে গেল। মুস্কান তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়েছে তাদের দিকে। এই বুঝি বোম ব্লাস্ট হবে। সকলেই মুখ কাচুমাচু করে যে যার মতো মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। মুস্কান কিছু বলতে যাবে অমনি তন্নি আটকে দিল। কিন্তু আজ যে মুস্কান চুপ থাকবে না, তাকে তো প্রতিবাদ করতে হবে। তার স্বামীর দিকে এতগুলো মেয়ে কুনজর দিচ্ছে আর সে চুপচাপ মাথা নিচু করে থাকবে, এ হয় না। তন্নির হাতটা ছাড়িয়ে কড়া গলায় বলল, কিরে শাকচুনির দলেরা, আমার বুড়ো বরের দিকে তোদের এত কোন নজর কেন? তোদের ইয়াং বয়ফ্রেন্ড ভালো লাগে না বুঝি? নেক্সট যদি ওনারকে নিয়ে তোদের মুখের একটাও কথা শুনি, তাহলে চুলের মুঠি ধরে সবগুলো চুল ছিঁড়ব, মনে রাখিস। মুখ সুই সুতো দিয়ে সেলাই করবো। পরপুরুষের দিকে নজর দিস, লজ্জা করে না? তনি হকচকিয়ে গেল মুস্কানের সাহস দেখে। মুস্কানের বলা প্রত্যেকটা বলি আদেও মুস্কানের মুখ দিয়ে বের হচ্ছে তো ভেবেই তনি একটু ঝুঁকে তাকালো মুস্কানের দিকে। জেরিন কণা চুপ করে বসে থাকলেও বাকিরা ঝগড়ার মোড়ে কিছু বলতে নিতেই ক্লাসে স্যার ঢুকলো। তন্নি মুস্কানের হাত চেপে ধরে শান্ত করতে করতে সিটে গিয়ে বসলো। ইমন সোফায় বসে টি টেবিলে পা রেখে কোলে ল্যাপটপ নিয়ে কিছু ফর্মালিটিস পূরণ করছিল। মুস্কান কফি বানিয়ে টেবিলে রেখে ইমনের পাশে গিয়ে বসলো। কিছু বলবে বলবে ভাব। ইমন কাজের দিকে দৃষ্টি রেখেই বলল, কি হয়েছে? এনিথিং রং? আপনি আর আমাকে কলেজে দিতে যাবেন না। ইমন ভ্রুকুচকে মুস্কানের দিকে চোখ বুলালো। চোখে মুখে কিছুটা রাগ, এক হাত দিয়ে আরেক হাত মোচড়াচ্ছে, খানিকটা ফুঁসছেও যেন। ইমন তার দৃষ্টি আবারও ল্যাপটপে স্থির রাখলো। আসল কথাটা বলো।
কি বলবো আমি, কি বলবো? হ্যাঁ, সব সাতচন্নিগুলো আপনাকে গিলে খাচ্ছিল। ক্লাসে ঢুকতে না ঢুকতে প্রত্যেকটার মুখে আপনার নাম। আপনি আর আমার সাথে যাবেন না, যাবেন না, যাবেন না, ব্যাস। ইমন হক চুকিয়ে ল্যাপটপটা দ্রুত অফ করে একপাশে রেখে এক হাতে মুস্কানকে টেনে কোলের উপরে বসিয়ে গালের কাছে মুখ ঠেকালো। আমার বইয়ের ভাবমূর্তি তো অভাব নেই দেখছি। জেলাস, ভীষণ জেলাস। কিন্তু আমি তো বারে বারে সিদ্ধান্ত নেই না। আউটসাইড লোকদের আমি কেয়ারও করি না। সো এসব ভিত্তিহীন আপনার না করাই বেটার। ইমনের শ্বাস মুস্কানের গাল ছুঁয়ে পুরো শরীরেই শিহরণ বইয়ে দিল। তার শ্বাস ঘন হয়ে এলো। আপনাকে ওরা চোখ দিয়ে গিলে খাবে। অন্য মেয়েদের মুখে আপনার প্রতি তাদের ভালো লাগা, ফিদা হওয়া, এসব আমি সহ্য করতে পারবো না। ইমন চোখ দুটো বুঝে ফেলল। মুস্কানের গাল থেকে ধীরে ধীরে না গলার দিকে নিতে লাগলো। পরম আবেশে ঘ্রাণ নিতে লাগলো তার মুগ্ধময়ীর। জাস্ট ইগনোর। এত সবাই কেয়ার করলে তো চলবে না। আকাশের চাঁদটাতে সবারই ভালো লাগে। সবাই মুগ্ধ হয়ে চাঁদকে দেখে। কে কিছুতে পারে বলো? তোমার এই চাঁদ বলো, সূর্য বলো, সবার ধরাছোঁয়ার বাইরে তুমি ছাড়া কেউ তার কাছে ভিড়তে পারবে না। সো শুধু শুধু এগুলো নিয়ে মাথা খারাপ করো না। মুস্কানের যেন পছন্দ হলো না, আর না সে গভীরভাবে ভাবলো, অভিমান নিয়েই বলল। বেশ বুঝেছি আমি। আপনিও জানো ওরা আপনাকে দেখুক, প্রশংসা করুক। ইমন মুস্কানকে সোফায় বসিয়ে খানিকটা ঝুঁকে গেল। নিজের দু হাতে মুস্কানের দুহাত চেপে বলল। ইস, কবে বুঝবে তুমি? মাথা কি বুদ্ধি নেই? না বুঝে অভিমান, রাগ, বিরক্ত। বলিয়ে গলার গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। খানিকটা কেঁপে উঠল মুস্কান। ঘন ঘন শ্বাস নিতে শুরু করলো। সেই ঘন শ্বাসের শব্দ যেন পাগল করে দিল তাকে। এক হাতে কোমর জড়িয়ে নিজের কোলে বসিয়ে আরেক হাতে কানের পিছনে চুল কুচি ঠোঁটে চুমু খেতে শুরু করলো। দু হাত পেট খামচে ধরে আছে মুস্কান। বেশ কিছুক্ষণ পর ইমন তাকে ছাড়লো। মুস্কান হাঁপাতে লাগলো। ভীষণভাবে লজ্জায় মুখ লুকানোর বৃথা চেষ্টা করলো। ইমন ওড়নাটা মুস্কানের দিকে এগিয়ে বলল। নিচে চলো, খেতে পেয়েছে। মুস্কান লজ্জায় তার দিকে না তাকিয়ে ওড়নাটা নিয়ে খানিকটা ছুটেই পালালো। ইমন বাঁকা হেসে ফোন বের করে নাম্বার বের করে ডায়াল করলো। নেক্সট উইক আসতে তাহলে? ও পাশ থেকে কি বলল বোঝা গেল না। ওকে, এসো, সামনে থেকেই দেখো। তার মতো কিনা দু চোখে দেখিয়ে না ফিল করো। ডোন্ট ক্রাই। এর জন্য কি ফোন দিয়েছি আমি? ব্যাস, আর নয়, ডোন্ট ক্রাই। ওকে, তুমি কাঁদতে থাকো। আমার বউ খাবার রেডি করছে, আমি কি খেয়ে নেই। নিপ্রা, নিলয়, ও আসছে তো? ওকে, বাই। ইভান আর রীতিশা এসেছে ভোর 6টায়। সাজিয়া বেগম একরামুল চৌধুরীকে পটিয়ে রীতিশার এ বাড়ির থাকাটা কনফার্ম করেছে। তিনি অবশ্য রীতিশার ভালো মানুষ হয়ে যাওয়ার কথা শুনেই রাজি হয়েছে। দাদি বিষয়টা ভালো চোখে দেখছে না, বেশ রাগারাগি করছে। ইমন দাদিকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করেছে, কিন্তু মুস্কানের মনের ভিতর ঠিক কতটা চাপ পড়েছে ইমন বুঝে উঠতে পারছে না। রুম গোছাচ্ছে মুস্কান। খয়েরি রঙের জর্জেট ওড়নাটা কোমরে বেঁধে বিছানা ঝাড়ছে। ইমন রুমে যেতেই মুস্কান মুখটা মলিন করে কাজে মন দিল। ইমন এক দীর্ঘশ্বাস ছেড়ে ব্যালকনিতে চলে গেল। একটা সিগারেট ধরিয়ে মুখে দিল। ওয়েট মুস্কান, আর কয়েকটা দিন মাত্র, তারপর সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে সবার কাছে। যারা তোমার থেকে এখনো আঙুল তোলে, যারা তোমাকে এখনো তোমার যোগ্য সম্মান দেয় না, তারা খুব শীঘ্রই এসব কিছু দেবে। যখন তারা জানবে তাদের থেকে তোমার অধিকার কম নয় এই বাড়িতে, তখন তারা এমনিতেই মাথা নত করে ফেলবে, শুধুমাত্র একজনের আসার অপেক্ষা। মুস্কান আর চোখে ইমনকে এক নজর দেখে নিয়ে আবার জামা কাপড় ভাঁজ করতে লাগলো। রীতিশা কত সুন্দর, লম্বা, ফর্সা, একদম সিনেমার নায়িকাদের মতো। কত স্মার্ট, কি সুন্দর সাজগোজ। উনি যদি রীতিশাকে চোখের সামনে দেখে আমাকে ভুলে যায়। মুখটা হু হু করে উঠল মুস্কানের। চোখের কোণে বিন্দু জলকণারা ভিড় জমালো। মুখের ভিতর কেমন চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। ভয় হচ্ছে ভীষণ। তার কাছের মানুষটা তার থেকে দূরে সরে যাবে না তো? কেউ ছিনিয়ে নেবে না তো? তাকে আগলে রাখবে তো? ভালোবেসে কাছে টানবে তো? বিকেলে সকলেই ছাদে আড্ডা দিচ্ছে, শুধু মুস্কান ছাড়া। সে রুমেই আছে, ইমনে টুকটাক যা লাগে হাতের কাছে এগিয়ে দিচ্ছে। ভাবি চলো ছাদে যাই, আমরা সকলেই আছি ওখানে, চলো চলো। মুস্কান ইমনের দিকে তাকালো। ইমন কাজ করছে। না, যাব না, তোমরা মজা করো, আমি এখানেই ঠিক আছি। হাত টানতে টানতে ইয়ানা বলল, দাদা ভাই ভাবিকে বলো যেতে।
যাও, রুমে কি করবে? এখন যাও, ঘুরে এসো। মুস্কান ছাদে যেতেই ইভান নিচে নেমে গেল। ঋতিশা চোখ ডাবিয়ে চেয়ে রইল মুস্কানের দিকে। মুস্কান একপাশে চুপটি করে বসে রইল। অভ্র, ইয়াশফা, ইয়ানা গানের কলি খেলছে। ঋতিশা সেলফি তোলায় ব্যস্ত। মুস্কান চুপচাপ ইয়ানার পাশে বসে আছে। অভ্রর কথায় ঋতিশা সেলফি ওঠানো অফ রেখে তাদের কাছে এসে বসল। মুস্কান বেশ ইতস্তত বোধ করে বলল, আমি সব পারি না। সো স্যাড, নাচ পারো? ঋতিশার দিকে চেয়ে মাথা নাড়িয়ে না করল মুস্কান। ঋতিশা ব্যঙ্গাত্মক স্বরে বলল, কি পারো তুমি? আই মিন, কি আছে তোমার মধ্যে? ও সরি, তোমার মাঝে কোনো প্রতিভা আছে? রীতিশা আপু কি বলছো? ওহ ইয়ানা, তুমি কি সুন্দর নাচ করো বলো তো। ইয়াশফা কি সুন্দর গান গায়, অভ্রও গান জানে, আমি নাচ পারি, গান পারি, মডেলিং করি। সবার যখন এত প্রতিভা, ওর কিছু না হলে ব্যাপারটা কেমন দেখায় না? হাজার হোক, ইমন চৌধুরীর ওয়াইফের পরিচয় এই বাড়িতে আছে, চৌধুরী বাড়ির বউ এমন সেকেলে কি মানায়? মুস্কান খুবই ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট। সে নামাজ পড়ে, কোরআন পড়ে, খুব ভালো রান্নাও পারে, স্পেশালি খুব ভালো কফি বানায়। এছাড়া দাদা ভাইয়ের ওয়াইফ সে। তার মাঝে এমন কোনো প্রতিভা নিশ্চয় আছে যা বাকিদের নেই, তাই তো দাদা ভাইয়ের মতো মানুষ তার প্রেমে পড়েছে, পাগলের মতো ভালোবাসে। তা কি আর এমনি এমনি? যা তুমি অর্জন করতে পারোনি তা সে ঠিক অর্জন করে নিয়েছে। বলে একগাল হেসে ভ্রু নাচাতে লাগলো। মুখে যেন ঝামা ঘষে দিয়েছে অভ্র। বেশ রাগ নিয়েই উঠে গেল ঋতিশা। ভাইয়া, এভাবে আপিকে কেন বললি তুই? আরে ইস্যু, আমাদের 10টা না 5টা না, একটা মাত্র পিচ্ছি ভাবি, তার প্রতিভা সম্পর্কে না জানলে কি চলে? বলেই চোখ মারল। ইয়ানা হেসে ফেলল। মুস্কানও মৃদু হাসল। কাজের ফাঁকে হুট করেই মনে হলো মুস্কান ছাদে আছে। সবাই যেহেতু আছে, ঋতিশাও আছে। আর ঋতিশা থাকা মানেই আর ভাবতে পারল না ইমন। ঝড়ের বেগে রুম ছেড়ে বেরিয়ে ছাদে ছুটল। ইমনকে ওভাবে হন্তদন্ত হয়ে যেতে দেখে ঋতিশা ভ্রুকুচকে রুম থেকে বের হলো। ছাদের বর্ডারে হাত রেখে দূরে তাকিয়ে আছে মুস্কান। অভ্র, ইয়ানা, ইয়াশফা আড্ডা দিচ্ছে। ইমনকে দেখেই অভ্র বলল, ব্রো, তুমিও এসেছ, জয়েন হও আমাদের আড্ডায়। তোর আড্ডাতে আমি এমনি কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব। ওকে ব্রো। বিকেলের স্নিগ্ধ বাতাস বইছে। খোলা চুলগুলো হালকা বাতাসে উড়ছে। পশ্চিম আকাশের কমলা আভায় সূর্যের আলোটা ঠিক মুস্কানের মুখে পড়ছে, যা তার সৌন্দর্যের মাঝে আলাদা এক স্নিগ্ধতা ভরে দিয়েছে। এক হাত পকেটে গুজে দিয়ে আর এক হাত বর্ডারে রেখে মোহময় দৃষ্টিতে চেয়ে রইল মুস্কানের দিকে। তার মুগ্ধময়ীর মাঝে প্রাকৃতিক সকল স্নিগ্ধতা ভর করেছে। ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। কতটা পবিত্রতা ছেয়ে আছে এই মুখটাতে, কতটা মুগ্ধতা ছেয়ে আছে এই মুখটাতে, কতটা স্নিগ্ধতা ভর করেছে এই মুখটাতে। চোখ বুঝে ফেলল ইমন। গভীর এক শ্বাস নিয়ে আবার তাকাতেই মুস্কানের চিকচিক করা চোখ দুটোতে আটকে গেল সে। ইয়ানার ডাকে ধ্যান ভাঙল মুস্কানের। ইমনের দিকে আরেকবারও চাইল না সে। নিচের দিকে মাথা রেখে চলে গেল। একে একে সবাই চলে গেল। ইমনও যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই হাত আটকে ধরল ঋতিশা। ইমন ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিল। হাউ ডেয়ার ইউ! সাহস কিরকম আমাকে টাচ করার? এইভাবে বলো না প্লিজ, কষ্ট হয় আমার, ভীষণ কষ্ট হয়। ভুলের মাসুল দিতে আমি ক্লান্ত, প্লিজ এভাবে ইগনোর করো না আমায়। শাট আপ! ফাইজলামি করো আমার সাথে? লিসেন, আই এম ম্যারিড। মুস্কান ইজ মাই ওয়াইফ। সেসব লেম কথাবার্তার কোনো ভ্যালু নেই। ইমন প্লিজ, তোমায় এসব মানায় না। এসব কি মিস্টার ইমন চৌধুরী? তুমি আমায় নাই মানতে পারো তাই বলে এই মেয়েটাকে? ওই মেয়েটা তো এই বাড়ির কাজের লোক হবার যোগ্যতা রাখে না। কি আছে ওর মাঝে? এমন আনস্মার্ট মেয়ে কিনা তোমার বউ? সত্যি মানতে কষ্ট হচ্ছে। সো হোয়াট? আমার কিছুই করার নেই, জাস্ট লিভ। ইমন, তুমি একবার আমার দিকে তাকাও, দেখো কি নেই আমার মাঝে। সব কিছু আছে। আর ওকে দেখেছো? তোমার মতো পুরুষের বউ অমন একটা সেকেলে মেয়ে। আমি মানতে পারছি না যে এই মেয়েটা তোমার বউ। না আছে লেখাপড়ার দিক দিয়ে যোগ্যতা, না আছে রূপের দিক দিয়ে যোগ্যতা, আর না বয়স। ছি, তোমার সূচিবোধ দেখে অবাক হয়ে যাই আমি। আরে কি নেই আমার মধ্যে? আমি যথেষ্ট সুন্দরী। একবার চেয়ে দেখো আমার দিকে, রূপ যৌবন সবটাই আছে। আমার এই ফিগার যে কোনো ছেলেকে ঘায়ল করার জন্য যথেষ্ট। কি নেই বলো, কি নেই? ইমন বাঁকা হাসলো। ঋতিশার দিকে একটু ঝুঁকে পুরো শরীরে চোখ বুলালো। ধীর আওয়াজে বলল, ওর মাঝে যা আছে তা সত্যি তোমার মাঝে নেই। বাট কি নেই
তা আমার অনুভূতি দিয়ে বলছিলে তোমার মতো মেয়ে সেটা বুঝবে না, তাই তোমার ভাষা তোমার মতো করে উত্তরটা দেয়। ওর মাঝে যে আছে তা রিয়েলি তোমার মাঝে নেই। কি যেন ভার্জিনিটি 3 বছরের বেশি রয়েছে আমার কাছে। বিয়ে করে বউ করে নিয়েছে, অথচ এখনো সে ভার্জিন রয়েছে। তুমি তো বিয়ের আগে ভার্জিনিটি হারিয়েছ। যে সুখ আমায় দিতে পারবে তাকে তুমি আমায় দিতে পারবে? বলে রহস্যময়ী হাসি হেসে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। বাহ ইমন চৌধুরী বাহ, এই হলোই না তোমার আসল রূপ। পুরুষ মানুষের আসল রূপ তো এটাই। এই তো তোকে ভিন্ন জানতাম, কিন্তু আজ প্রুভ করে দিলে তুমিও এক। এতটা পরিবর্তন ইমন, এতটা তোমায় অন্তত আমি এতটা ভাবিনি। মেয়েদের শরীরের প্রতি এতটাই লোভ তোমার, তাই কচি মেয়ে তুলে এনেছ, জাতক বিচার করো নিচ্ছি। শাট আপ। আর একটা কথা বলে গায়ে হাত ওড়াতে দুবার ভাববো না। আমি জাতকুল কি সেটা দেখার প্রয়োজন বোধ করি না, আমি মনুষ্যত্ব দেখে। হ্যাঁ, ইমন চৌধুরী পরিবর্তন হয়েছে, সেটা শুধু মুস্কানের জন্যই। হ্যাঁ, ইমন চৌধুরী বড্ড লোভ, কিন্তু সেটা শুধু মুস্কানের প্রতি, যে লোভেও পবিত্রতা রয়েছে। ইয়াস, আমার বউয়ের প্রতি আমার লোভ থাকবে, এটা কি স্বাভাবিক নয়? আর পরিবর্তন, আমার জীবনটা সত্যি পরিবর্তন হয়েছে, আর এই পরিবর্তনটা এসেছে মুস্কানের জন্য। সময়ের সাথে পরিবর্তন ঘটেছে আমার আর ওর জীবনের। কয়েক বছর আগে যে বাচ্চা মেয়েটা আমার জীবনে দম করে চলে এসছে, সময়ের পরিবর্তনে সে মেয়েটি আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা মানুষ হয়ে উঠেছে। সেদিনে মেয়েটা আমার কাছে অচেনা হলেও আজকে সে আমার বিবাহিত স্ত্রী, অনেকটা চেনে, অনেকটা কাছের একজন। রীতিশা মুখ ঘুরিয়ে নিল। রাগ হচ্ছে তার, ভীষণ রাগ হচ্ছে। সময়ের সাথে মানুষ পরিবর্তন হয়েছে, এই নিয়ে তোমাদের মতো বাবাচার করা কিছু ছ্যাঁকাখুর লোক অনেককে অনেক কথা বলতে শুনেছে, দোষারোপ করতে দেখেছে। একে অপরকে হয় কিসের দোষারোপ? সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হবে, এটাই চিরন্তন সত্য। সময়ের সাথে সবকিছুরই পরিবর্তন হয় না হলে সেটা হয় জড় বস্তু, নয় তো পশু। সময়ের সাথে একটা পশুরও পরিবর্তন ঘটে। আমাদের ঘরের আসবাবপত্রগুলো পুরাতন হলে আমরা সেগুলো বদলে ফেলি, আপডেট জিনিস চাই। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে নতুন জিনিসপত্র নিয়ে আসি। তাহলে মানুষের মাঝে পরিবর্তন আসলে সেই পরিবর্তনটাকে আমরা মানুষ বা কোনো সহজে তাহলে মানুষের মাঝে পরিবর্তন আসলে সেই পরিবর্তনটাকে আমরা মানুষরা কেন সহজে মেনে নিতে পারি না? চারপাশে গলা ফাটিয়ে কেউ হাহাকার করি, নয়তো কেউ তাচ্ছিলের হাসি হাসি কেন? মানুষ কেন এত নির্বোধ? তারা কেন একটু গভীরভাবে চিন্তা করে দেখে না জন্মের পর একটা শিশু হাইটে কতটুকু থাকে বা তার ওয়েট কত থাকে? সময়ের সাথে সাথে যেমন বয়স বৃদ্ধি পায়, বয়সের পরিবর্তন ঘটে। 1 মাস থেকে 2 মাস, 1 বছর থেকে 2 বছরে পদার্পণ করে, তেমনটাই হাতে পায়ে পরিবর্তন ঘটে। চেহারার আকৃতির পরিবর্তন ঘটে, গায়ের রঙের পরিবর্তন ঘটে। 4-5 বছর বয়সে ক্লাস 1-এ পড়াশোনা করলে সময়ের সাথে সাথে পড়াশোনায়ও মানুষটা এগিয়ে যায়। 15-16 বছরে মেট্রিক পাশ করে। কোন মানুষ সেই 5 বছরে আটকে থাকে না? কেউ সারা জীবন ক্লাস 1-এ পড়াশোনা করে না। ইটস ট্রু। এভাবেই ধীরে ধীরে সবকিছুরই পরিবর্তন ঘটে। ছোটবেলা আমি মুরগির মাংস খেতে ভালোবাসতাম, বড়বেলা গরু মাংস খেতে ভালোবাসি। এটা আমার মনস্তাত্ত্বিক পরিবর্তন, আমার রুচিবোধের পরিবর্তন। এক সময় পড়াশোনায় মনোযোগী ছিলাম, তো এক সময় অমনোযোগী। এক সময় অন্যের আন্ডারে জব করার জন্য উঠে পড়ে লেগেছিলাম, তো এখন নিজের আন্ডারে শত শত মানুষকে কাজ করাই। এটাই পরিবর্তন। পরিবর্তনটাই জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। যার জীবনে পরিবর্তন নেই তার জীবনটাই বৃথা। মানুষের জীবনে পদে পদে পরিবর্তন আনাটাই মুখ্য। মানুষ কোনো মূর্তি নয় যে সে সারা জীবন একই জায়গায় স্থির থাকবে। মানুষের মন যদি অনুভূতির ভান্ডার হয়ে থাকে, তাহলে সেই অনুভূতি সময়ের সাথে কারো বেশি কারো কম হবে। কারো অনুভূতি প্রকাশ করার ধরন পাল্টে যাবে, তো কারো একই থাকবে। যেমন ছোটবেলায় পছন্দের কিছু সামনে পেলে সেটা কেনার জন্য কান্নাকাটি করতাম, অতঃপর সেটা কেনার পর বন্ধু বান্ধবকে দেখিয়ে দেখিয়ে ঘুরে বেড়াতাম। এটাকে আলাদা এক আনন্দ পেতাম। বাড়ির নতুন কোনো মেহমান এলে বা স্কুলে নতুন কোনো বন্ধু পেলে সবসময় তাদের সাথে থাকতেই পছন্দ করতাম। পুরনোদের তুলনায় নতুনদের সাথে মেশার পরিমাণটা বেড়ে যেত। আমার বেশ কিছুদিন পর স্বাভাবিক আগের মতোই। আর এখন বাইরে পছন্দের জিনিস পেলে নিজের ঘরে এনে সাজিয়ে রাখি। ভালো লাগাটা মনের মাঝে রেখে উপলব্ধি করি। নতুন কোনো মানুষ এলে তাদের সাথে যথেষ্ট সৌজন্যতা দেখিয়ে কিছু সময় কাটিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। এটাই পরিবর্তন। আর এই পরিবর্তনটা শুধু সময়ে নয়,
প্রত্যেকটা মানুষের জীবনেও পরিবর্তন ঘটে। ছেলেবেলা যে আত্মীয়রা বাড়ি এলে কোলে তুলে আদর করত, কয়েকটা চুমো খেত, আজ তারা বাড়ি এলে কেমন আছি, কি করি, মুখ ভরা দোয়া আশীর্বাদ ছাড়া তাদের সাথে কিন্তু সেরকম সম্পর্ক, সেরকম বন্ধন নেই। এটাই আমাদের জীবনের পরিবর্তন। ও আই সি। তার মানে এখন মুস্কানের সাথে তোমার যে বন্ধন, এটাও সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে। ভেরি ফানি, ভেরি ফানি। নো, ইউ আর রং মিস রিদিশা। হ্যাঁ, সময়ের সাথে সবকিছু পরিবর্তন ঘটে। ওর আমার মাঝে অনেক পরিবর্তন এসছে, ভবিষ্যতেও আসবে, এটা আমি অস্বীকার করি না। আমাদের দুজনের অনুভূতির পরিবর্তন হতে পারে। যেমন আজ আমি ওকে একটা ধমক দিলে ওর চোখে অজস্র জলকণার ভিড় জমায়, কাল আমার ধমকটাতে অবস্থ হয়ে যাবে। ওর চোখে জল আর জলকণার জায়গা করবে না, এর মানে এই নয় আমার প্রতি ভয় দুর্বলতা কেটে গেছে। এর মানে এই সময়ের সাথে সে স্ট্রং হয়ে গেছে, বাচ্চা ছেলে আচরণ বদলে গেছে, বড় হয়েছে সে ইম্যাচিওর থেকেও ম্যাচিওর হয়ে গেছে। আর বন্ধন, আমার আর ওর বন্ধন তো আর 5টা মানুষের মতো নয়, সে আমার বিয়ে করা বউ, আমি তার স্বামী। এই সম্পর্কের কখনো শেষ নেই, শুধু এই কাল নয়, পরকালেও তাকে আমি চাই। আমি বুঝলাম পরিবর্তন, আর তুমি বুঝলে বদলানো। মানে মানেটা খুব সহজ। পরিবর্তন মানে এই নয় যে আমি এক এক সময় এক এক মানুষ বদলে তাকে বিয়ে করব বা ভালোবাসবো। নিজের চরিত্র সবাইকে দেখা উচিত নয়। আজ আমি মুস্কানকে যতটা ভালোবাসি, ও আমাকে যতটা ভালোবাসে, সময়ের পরিবর্তনে আমাদের ভালোবাসা আরো গভীর হবে। ভালোবাসার ধরন পাল্টাবে, কিন্তু ভালোবাসার মানুষ পাল্টাবে না। ওই একজনকে বহুভাবে ভালোবাসবো, হতেও পারে এখনকার চেয়ে কম বা বেশি, কিন্তু ভালো একজনকে বাসবো সারা জীবন, একজনের সাথেই কাটাবো। তুমি কি করে শিওর হচ্ছ? বিয়ের বয়স কত গড়িয়েছে, আর যেখানে মানুষের জীবনের গ্যারান্টি নেই সেখানে সম্পর্কের গ্যারান্টি? গ্যারান্টি আমি নিয়েছে, গ্যারান্টি মুস্কান নিয়েছে। আমাদের সম্পর্কটা ওপর থেকে ঠিক করা, এ বিষয়ে তোমার সন্দেহ থাকলেও আমার নেই। আর 5টা মেয়ের মতো মুস্কান নয়, সময়ের সাথে সব পরিবর্তন হবে। পরিবর্তন হবে মুস্কান, পরিবর্তন হব আমি, তুমি, তোমরা সবাই, সব কিছু পরিবর্তন হবে। কিন্তু হৃদয়ে সারাটা জীবন যে নামটা লেখা থাকবে সেটা আমি। আমার হৃদয়ে সারা জীবন যে নামটা লেখা থাকবে সেটা হলো মুস্কান। বলা বলে কিছুই নেই, সময় সবটা বলে দেবে। আর হ্যাঁ, আমার আর ওর মাঝে কেউ আসার চেষ্টা করলে বা কেউ আমাদের আলাদা করার চেষ্টা করলে সে নিজে নিঃশেষ হয়ে যাবে, হয় আমার হাতে নয় নিয়তির হাতে।